এইমাত্র রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের ফাঁসির ঘোষণা দিল আদালত। ঝড় উঠুক না কেন, আমি তো ঝড় উঠাচ্ছি এখানে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। একদিকে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের পদত্যাগ, অন্যদিকে সামনে আসছে তার বিদেশে পালিয়ে যাবার প্রস্তুতির খবর। আর এরই মাঝে জানা গেল ইসলামী ব্যাংককে ধ্বংস করতে শত শত কোটি টাকা মেরে দিয়ে পেছন থেকে কলকাঠি নেড়েছেন শাহাবুদ্দিন। সদ্য সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পরই তাকে গ্রেপ্তারের দাবিতে সরব রাজনৈতিক সংগঠনগুলো। এরই মধ্যে বিষয়টি নিয়ে চলছে আলোচনা সমালোচনা। এদিকে রাষ্ট্রপতির পদত্যাগ দাবি করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সোমবার সন্ধ্যায় রাজু ভাস্কর্য থেকে মশাল মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রদক্ষিণ শেষে এই দাবি জানিয়েছেন সমন্বয়করা। বেরিয়ে আসলো সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের সকল দুর্নীতি কাজকর্ম। সবচেয়ে বড় কথা হয়েছে যে এই রাষ্ট্রপতি শেখ হাসিনাকে যেভাবে সাপোর্ট করেছে, এমনকি মানুষের কোটি কোটি টাকা কিভাবে মেরে খেয়েছে প্রমাণ সহ এইবার ফেসে গেল এই রাষ্ট্রপতি। ইতিমধ্যে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে এই সাবেক রাষ্ট্রপতি, তবে আর কোনো মতেই নিস্তার পাবে না। তো দর্শক, আমরা বেশি বাড়তি কথা বাড়াবো না, সরাসরি ভিডিও স্ক্রিনে চলে যাব যে কি কি দুর্নীতির সাথে জড়িত এই রাষ্ট্রপতি। মায়ের চোখের জলের হিসাব যে কতটা ভয়ঙ্কর হতে পারে তা এবার হাড়ে হাড়ে টের পাচ্ছেন দুর্নীতিবাজ শাহাবুদ্দিন চুপ্পু। ক্ষমতার অহংকারে অন্ধ হয়ে একদিন যিনি খালেদা জিয়াকে পদে পদে অপমান করেছিলেন, আজ তার নিজের গলাতেই আটকে গেছে বিপদের রশি। ক্ষমতার দম্ভে তারেক রহমানের বয়স্ক শাশুড়িকেও চরম হেনস্থা করতে ছাড়েননি চুপ্পু। প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান ক্ষমতায় বসার পর চুপ্পুর সাথে তার গলায় গলায় খাতির দেখে সারা দেশের মানুষ অবাক হয়ে গিয়েছিলেন। কিন্তু কেউ ঘুণাক্ষরেও টের পায়নি তারেক রহমান ভেতরে ভেতরে কত ভয়ঙ্কর এক মাস্টার মাইন্ড হিসেবে ছক সাজাচ্ছিলেন। অত্যন্ত ঠান্ডা মাথার এই খেলোয়াড় গত কয়েক মাস ধরে চুপ্পুর অতীত কুকর্ম আর ৮০,০০০ কোটি টাকা ব্যাংক লুটের সব গোপন প্রমাণ একে একে নিজের হাতে তুলে নিয়েছেন। আর সব প্রমাণ হাতে আসতেই চুপ্পুকে রীতিমতো ঘাড় ধাক্কা দিয়ে গদি থেকে ছুঁড়ে ফেলা হয়েছে। পরিস্থিতি এখন এতটাই উত্তপ্ত যে রাজনৈতিক বিশ্লেষক আর সমালোচকদের মুখে এখন একটাই কথা, যে কোনো রাতেই জেলের ভাত জুটতে পারে দুর্নীতিবাজ চুপ্পুর। মা আর শাশুড়িকে অপমানের কি নিদারুণ বদলাই না নিলেন তারেক রহমান। কিভাবে চুপ্পুকে এই ফাঁদে ফেলা হলো আর তার অতীত ফাইলে কি ভয়ঙ্কর তথ্য আছে যা তাকে জেলের পথে টেনে নিচ্ছে, তার কাহিনী জানলে শিউরে উঠবেন যে কেউ। সাপের বিষ দিয়ে সাপ মারার কৌশলটা তারেক রহমান খুব ভালো করেই জানেন। ক্ষমতায় আসার পর তিনি চালু খেলোয়াড়ের মতো মুচকি হেসে প্রথমে চুপ্পুকে বিশ্বাস করিয়েছেন সব ঠিক আছে, কিন্তু তলে তলে তিনি এমনভাবে আটঘাট বেঁধেছেন যা থেকে বের হওয়ার রাস্তা খোলা নেই। সুপ্রিম কোর্টের প্রখ্যাত আইনজীবী অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির সম্প্রতি বিলে চমকানো তথ্য সামনে এনেছেন যা চুপ্পুর কফিনে শেষ পেরেক ঠুকে দিয়েছে। হাসিনার আমলে এস আলম গ্রুপ নামের মাফিয়া চক্র ২৪টি ভুয়া ও বেনামি কোম্পানি দাঁড় করিয়েছিল। দেশের আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে নামমাত্র কাগজের উপর ভিত্তি করে ইসলামী ব্যাংকের ৮১% শেয়ারের মালিক বনে যায় এই চক্র। হাজার হাজার কোটি টাকার জমানো আমানত লুট করে প্রায় ৮০,০০০ কোটি টাকার ঋণ হাতিয়ে নিয়েছিল তারা। আর এই ভয়ঙ্কর ডাকাতির পেছনে প্রধান ঢাল হিসেবে কাজ করেছিলেন খোদ সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। জেএমসি বিল্ডার্স নামের একটি কাগুজে প্রতিষ্ঠানের পক্ষে দাঁড়িয়ে তিনি এই লুটপাটে সরাসরি মদত দিয়েছিলেন। তারেক সরকার এখন এসব দুর্নীতির সমস্ত নথিপত্র হাতে নিয়ে চুপ্পুর গলায় শক্ত ফাঁদ পরিয়ে দিয়েছেন। আল্লাহর মাইট যে দুনিয়াতে হয়, এই কথাটি এখন চুপ্পুর জন্য একদম সত্যি হয়ে গেছে। তবে সবার মনেই প্রশ্ন জাগতে পারে, এত বড় দুর্নীতির সাহস চুপ্পু পেলেন কোথা থেকে? কিভাবে একজন মানুষ রাষ্ট্রের সর্বোচ্চ পদে বসে এমন হরিলুট আর জিয়া পরিবারের ওপর অত্যাচার করার স্পর্ধা দেখালেন? এর উত্তর খুঁজতে গিয়ে শাহাবুদ্দিন চুপ্পুর পেছনের অন্ধকার রাজনীতি ঘাটলে চোখ কপালে ওঠার মতো সব অজানা তথ্য বেরিয়ে আসে। লুটপাটের এই সাহস তিনি একদিনে পাননি। ৬০-এর দশকে তিনি ছিলেন পাবনা এডওয়ার্ড কলেজের ছাত্রলীগের সাধারণ সম্পাদক। সেখান থেকে পদোন্নতি পেয়ে পাবনা জেলা ছাত্রলীগের সভাপতি এবং পরবর্তীতে জেলা যুবলীগের সভাপতি হন। ১৯৭৫ সালে শেখ মুজিবুর রহমান যখন বাকশাল কায়েম করেন, তখন তাকে পাবনা জেলা বাকশালের যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়। তবে রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় ভেলকিবাজি শুরু হয় ৮০-এর দশকে। ১৯৭৫ সালের রাজনৈতিক পালাবদল এবং প্রেসিডেন্ট জিয়াউর রহমানের চিরবিদায়ের পর এরশাদ ক্ষমতায় বসেন। তখন তৎকালীন জেনারেলদের প্রশ্রয়ে প্রশাসনে আওয়ামী লীগের পুনর্বাসন প্রক্রিয়া শুরু হয়েছিল। সেই সুযোগ কাজে লাগিয়ে ১৯৮৩ সালে বিসিএস বিচার ক্যাডারের মাধ্যম দিয়ে বিচারক হিসেবে সরকারি প্রশাসনে ঢুকে পড়েন তৎকালীন এই যুবলীগ নেতা। দীর্ঘ সময় চাকরি করার পর ২০০৬ সালে তিনি অবসরে যান। চুপ্পু
বুঝতে পেরেছিলেন ক্ষমতার কাছাকাছি থাকতে হলে তাকে আরও বড় দাবার চাল চালতে হবে, আর সেই দাবার চাল হিসেবেই অবসরের পর তিনি সরাসরি হাসিনার দালালিতে নাম লেখান। বিচারকদের পদ থেকে অবসরে যাওয়ার পর 2011 সালে হাসিনার সরকার তাকে দারুণ এক পুরস্কার দেয়। তাকে বসানো হয় দুর্নীতি দমন কমিশন বা দুদকের কমিশনার পদে। সেখানে বসেই তিনি হাসিনাকে দুটি অমূল্য আইনি সুবিধা দিয়েছিলেন। প্রথমটি ছিল পদ্মা সেতু দুর্নীতি ধামাচাপা দেয়া। বিশ্বব্যাংক যখন ঐতিহ্যবাহী পদ্মা সেতু দুর্নীতি নিয়ে তদন্ত শুরু করে, তখন তৎকালীন মন্ত্রী আবুল হোসেন সহ প্রধান সন্দেহভাজনদের বাঁচাতে চুপ্পু অভেদ্য প্রাচীর হয়ে দাঁড়ান। শেখ হাসিনার পরিবারকে রক্ষা করতে তিনি প্রায় 2 বছর ধরে এক সাজানো তদন্ত চালান। সাধারণ মানুষের চোখে ধুলো দিয়ে অভিযুক্তদের এক এক করে নির্দোষ প্রমাণিত করেন। দ্বিতীয় সুবিধাটি ছিল চরম প্রতিহিংসার। জিয়া অরফানেজ ট্রাস্ট এবং জিয়া চ্যারিটেবল ট্রাস্ট, এই 2 রাজনৈতিক মামলায় হাসিনার সরকারের সুবিধাজনক সময়ে খালেদা জিয়ার নামে তড়িঘড়ি করে দুদকের চার্জশিট ইস্যু করেন চুপ্পু, যার প্রত্যক্ষ ফলশ্রুতিতে বেগম খালেদা জিয়াকে বছরের পর বছর কারারুদ্ধ করে রাখার পথ সুগম হয়েছিল। বিরোধীদের দমন করতে এবং জিয়া পরিবারকে ধ্বংসের দিকে ঠেলে দিতে তিনি চরম নির্লজ্জতার পরিচয় দিয়েছিলেন। তবে উচিত শিক্ষা কাকে বলে সেটা এখন হাড়ে হাড়ে বুঝছেন এই দুর্নীতিবাজ। আসল কথা হলো, দুদকে বসে হাসিনার পরিবারকে এই রাজকীয় সেবা দেওয়ার প্রতিদান চুপ্পু ঠিকই পেয়েছিলেন। 2016 সালে যখন তার মেয়াদ শেষ হয়, ততদিনে হাসিনার সরকারের নেক নজর তার উপর বসে গেছে। এরপর তার জীবনের সবচেয়ে বড় লটারি লাগে এস আলম গ্রুপের সাথে হাত মেলানোর পর। ব্যাংক লুটেরা এস আলম তাকে নিজের ভেতরের মহলে ঢুকিয়ে নেয়। 2017 সালে জোরপূর্বক দখল করা ইসলামী ব্যাংকের ডিরেক্টর বানিয়ে দেয়া হয় তাকে। পরবর্তীতে 2022 সালে এস আলমের মালিকানাধীন অপর প্রতিষ্ঠান গ্লোবাল ইসলামী ব্যাংকের অ্যাডভাইজার পদে বসানো হয় চুপ্পুকে। বিনিময়ে দেয়া হয় মোটা অঙ্কের বেতন, বিলাসবহুল গাড়ি এবং রাজকীয় সুযোগ সুবিধা। কিন্তু সবচেয়ে চাঞ্চল্যকর তেলেশমাতি ঘটে 2023 সালের ফেব্রুয়ারিতে, যখন নতুন প্রেসিডেন্ট নির্বাচনের তোড়জোড় শুরু হয়। হঠাৎ করেই কোনো পূর্ব প্রস্তুতি ছাড়া ভেসে ওঠে শাহাবুদ্দিন চুপ্পুর নাম। শেখ হাসিনার কাছে তিনি ছিলেন অত্যন্ত খাঁটি ও অনুগত দলীয় ক্যাডার, সেই সাথে এস আলম লবির অত্যন্ত বিশ্বস্ত প্রতিনিধি। যখন গণমাধ্যমে ব্রেকিং নিউজ আসছিল যে শাহাবুদ্দিন চুপ্পু হচ্ছেন দেশের 22তম রাষ্ট্রপতি, ঠিক সেই মুহূর্তে তিনি গুলশান 1-এর গ্লোবাল ইসলামী ব্যাংকের কার্যালয়ে এস আলমের অনুসারীদের বেষ্টিত হয়ে নিজের চেম্বারে বসেছিলেন। সাবেক রাষ্ট্রপতির নির্লজ্জতা শুধু ব্যাংক লুটের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। 2024 সালের 5ই আগস্ট যখন তীব্র আন্দোলনের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে পালান, তখনও এই চুপ্পু তার ধূর্ত স্বভাব ছাড়েননি। ওই ঐতিহাসিক সন্ধ্যায় মাগরিবের পর বঙ্গভবনে সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সহ অপর 2 বাহিনী প্রধান এবং রাজনৈতিক দলের শীর্ষ প্রতিনিধিরা জরুরি বৈঠকে বসেন। পরবর্তী করণীয় নিয়ে যখন আলোচনা চলছিল, তখন সভার সিদ্ধান্তের মুখে 2টি বিষয়ে সরাসরি বাধা হয়ে দাঁড়িয়েছিলেন চুপ্পু। প্রথম বাধাটি তিনি দিয়েছিলেন বেগম খালেদা জিয়ার মুক্তির প্রশ্নে। বিএনপির প্রতিনিধি দল দাবি জানায় যে কারাবন্দী খালেদা জিয়াকে সসম্মানে মুক্তি দিতে হবে। তখন চুপ্পু সুচতুরভাবে গলাবাজি করে ওঠেন। কিন্তু চুপ্পু বলেন এই বিষয়টি আপাতত স্থগিত থাকুক, 7ই আগস্ট নতুন সরকার গঠনের পর তারা সিদ্ধান্ত নেবে। দ্বিতীয় বাগড়া তিনি দিয়েছিলেন আয়নাঘর প্রসঙ্গে। যখন দাবি ওঠে গুম হওয়া সব মানুষকে মুক্তি দিতে হবে, তখন চুপ্পু নির্লজ্জের মতো মন্তব্য করে বসেন, আয়নাঘর বলে কি আদৌ কোনো কিছুর অস্তিত্ব আছে? কিন্তু বঙ্গভবনের সেই উত্তপ্ত মুহূর্তে সেনা প্রধান সরাসরি হস্তক্ষেপ করে চুপ্পুর চক্রান্ত নস্যাৎ করে দেন। খালেদা জিয়ার মুক্তির বিষয়ে সেনাপ্রধান স্পষ্ট ভাষায় চুপ্পুকে থামিয়ে দিয়ে বলেন, নো স্যার, ম্যাডাম জিয়া মাস্ট বি রিলিজড ইমিডিয়েটলি। আর আয়নাঘরের প্রসঙ্গে সেনাপ্রধান কড়া সুরে বলেন, স্যার, I will take care of it. সেনাপ্রধানের এই চোখ রাঙানিতে সেদিন লেজ গুটিয়ে চুপ হয়ে যান চুপ্পু। সেদিনের সেই লেজ গুটানো চুপ্পুর সামনে এখন সবচেয়ে বড় আতঙ্ক হয়ে দাঁড়িয়েছেন খোদ তারেক রহমান। পাপ বাপকেও ছাড়ে না, এই কথাটি আজ চুপ্পুর জীবনের সবচেয়ে বড় সত্য হয়ে দাঁড়িয়েছে। এত বড় বড় অপরাধ, অর্থনৈতিক লুটপাট, আদালত অবমাননা এবং জাতীয় বিশ্বাসঘাতকতার পর তিনি যে পার পেয়ে যাবেন এমনটা ভাবার কোনো কারণ নেই। সংসদ ভেঙে যাওয়া এবং সাবেক রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের পর সাংবিধানিক আইনের ধারা 51 দেখিয়ে তিনি বেঁচে যাওয়ার স্বপ্ন দেখেছিলেন। কিন্তু তারেক সাহেবের নিখুঁত চালে আইনের সব ফাঁকফোকড় পুরোপুরি বন্ধ হয়ে গেছে। তারেক রহমান এখন আইনিভাবে চুপ্পুকে নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছেন। আর এই হিসাব মেলাতে গিয়ে এখন হিমশিম খাচ্ছেন চুপ্পু এবং তার দলের লোকেরা। ক্ষমতার অপব্যবহার করে রাষ্ট্রকে নিজের পকেটে পোরার যে চরম অপরাধ তিনি করেছেন, তার উচিত শিক্ষা দেওয়ার জন্য সব দলিল এখন প্রস্তুত। খালেদা জিয়া এবং তারেক রহমানের শাশুড়িকে কাঁদিয়ে ছাড়ার যে বড় ভুল তিনি করেছিলেন, আজ তারই চরম বদলা নিচ্ছেন বর্তমান প্রধানমন্ত্রী।
আইনি বিশেষজ্ঞরা জোরালো দাবি তুলছেন যে কোনো আইনি ধারা দেখিয়ে এই খলনায়ককে এবার আর রক্ষা করা সম্ভব নয়। এখন সে সবার জন্যই গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। হাজার হাজার কোটি টাকা লুট আর নিরীহ মানুষদের হয়রানি করার হিসাব দিতে তাকে জেলের অন্ধকার প্রকাশতেই যেতে হবে। এখন শুধু সময়ের অপেক্ষা, কখন তার হাতে হাত কড়া ওঠে আর জেলের লোহার শিকে মাথা ঠুকে তাকে কপাল চাপড়াতে হয়। তারেক রহমান প্রমাণ করে দিয়েছেন যে সঠিক সময়ের জন্য অপেক্ষা করলে বড় শত্রুকেও সহজে শায়েস্তা করা যায়। শাহাবুদ্দিনকে নিয়ে এনসিপি ও কয়েকটি দলের অভিযোগ আমলে নেওয়ার মতো কিছু দেখছে না সরকার। একথা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি জানান, সাবেক রাষ্ট্রপতি হিসেবে সব সুযোগ সুবিধা পাবেন শাহাবুদ্দিন। আগামী 6 মাস তার নিরাপত্তায় দায়িত্বে থাকবে এসএসএফ পিজিআর। স্বাস্থ্যগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতির দায়িত্বে ইস্তফা দেওয়ার পর মোহাম্মদ শাহাবুদ্দিনকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি তুলেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ কয়েকটি দল। সাহসিকতা ও প্রশংসনীয় কাজের জন্য সচিবালয়ে 9 পুলিশ সদস্যকে পুরস্কার প্রদান শেষে এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। জানান, মোহাম্মদ শাহাবুদ্দিনকে নিয়ে বিরোধীদের অভিযোগে আমলে নেওয়ার মতো কিছু দেখছে না সরকার। স্বৈরাচারের শেষ দিকে ইন্টারিম গভর্নমেন্টের পুরোটা এবং বর্তমান রাজনৈতিক সরকারের এই প্রায় 5-6 মাস এই সময় তিনি সাংবিধানিকভাবে দায়িত্ব পালন করেছেন এবং বিধিবিধান অনুযায়ী করেছেন। আমরা মাননীয় রাষ্ট্রপতির সহযোগিতা পেয়েছি। এখন সেই সময়টায় সংবিধান অনুসারে তিনি প্রিভিলেজড এবং ইমিউনিটি আছে তার। ফৌজদারি অপরাধ ইত্যাদির বিষয়ে কোনো আদালতে মামলা করা যায় না। এর বহির্ভূত কোনো সময়ে যদি কোনো বক্তব্য কেউ দিয়ে থাকে সেটা তাদের স্বাধীনতা আছে, দিতে পারবেন। তবে আমরা আমলে নেওয়ার মতো কোনো বিষয় এখানে। সাবেক রাষ্ট্রপতি হিসেবে সব সুযোগ সুবিধা পাবেন মোহাম্মদ শাহাবুদ্দিন। আগামী 6 মাস নিরাপত্তার জন্য থাকবে এসএসএফ পিজিআর। তার প্রোটেকশনের জন্য এসএসএফ পিজিআর সহ এটা 6 মাসের একটা বিধান আছে। সেটা 6 মাসের তিনি তাদের সুযোগ পাবেন, মানে প্রোটেকশনের সুযোগ পাবেন। এছাড়া পুলিশ এবং আমাদের অন্যান্য সংস্থার পক্ষ থেকে তার নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হবে। আইনানুগভাবে তিনি যা সুযোগ সুবিধা পাবেন সবই পাবেন। লন্ডনে বসে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সাথে মোহাম্মদ শাহাবুদ্দিনের ফোন আলাপের কোনো তথ্য নেই বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আজকালকার ইন্টারনেটের দুনিয়ায় লন্ডন যে কারোর সাথে কথা বলতে হয় না, তো এটা আমার কাছে অলিক মনে হয়। মতিঝিল মেট্রো রেল স্টেশনের নিচে পাওয়া ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস উদ্ধার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো বিশেষ ধর্মীয় উৎসবকে লক্ষ্য করে এ ঘটনা, এমন ধারণার ভিত্তি নেই, এটি কাকতালীয়। এই যে ইলেকট্রনিক ডিভাইসটা ইমপ্রুভড, সেটা ঘটনাক্রমে বা কাকতালীয়ভাবে ওই দিন পাওয়া যায়। প্রিয় দর্শক, এতক্ষণ থেকে পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পুরো ভিডিওতে দেখতেই পেলেন এই রাষ্ট্রপতি একের পর এক কিভাবে দুর্নীতি কাজকর্মগুলো করে গিয়েছে, শেখ হাসিনার সাথে কিভাবে প্রতিনিয়ত গোপনে গোপনে কথা বলছে। এই রাষ্ট্রপতি সবসময় আওয়ামী লীগের পক্ষেই ছিল, তবে শেষ পর্যন্ত আর কোনো মতেই রক্ষা পেল না। বলে না, পাপ বাপকেও ছাড়ে না, ঠিক তেমনটাই হয়েছে। সাধারণ মানুষের কোটি কোটি টাকা মেরে খেয়েছে এই রাষ্ট্রপতি। তবে ইতিমধ্যে শোনা যাচ্ছে নতুন রাষ্ট্রপতি রূপে ফিরতে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। তো দর্শক, এই বিষয় নিয়ে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট করে জানাবেন, পারলে ভিডিওটি শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।